আমি এই পর্বের ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ অনুরোধমূলক বাক্যের কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। আমি আগের পর্বের ভিডিওতে দুটো পর্বে আমি আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যেরও একইভাবে সহজ সরলভাবে তোমাদেরকে শিখিয়েছি। আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ অনুরোধমূলক বাক্যের কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তাহলে আর দেরি কেন, খাতা পেন নিয়ে বসে পড়ো, সূত্রগুলো যেগুলো বলবো সেগুলো নোট ডাউন করে নাও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের ওই দুটো পর্বের ভিডিওতে যেমন ভাবে আলোচনা করেছি ঠিক সেইভাবে এই যে আলোচনা করছি সেটা দেখলে তোমাদের কাছে এই ন্যারেশন চেঞ্জ করা অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ করা কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদেরকে, যেন তারাও এর মাধ্যমে উপকৃত হয়। আর অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কতটা উপকৃত হয়েছো। তাহলে রেডি তো? খাতা পেন নিয়ে নিশ্চয়ই বসে গেছো। এইবার আমি তোমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হয় তার সূত্রটা আমি বলবো। কিন্তু এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করবে, চেঞ্জ করবে, ন্যারেশন চেঞ্জ করবে, সেটা বুঝবে কি করে? এটা যে ইম্পারেটিভ সেন্টেন্সেই আছে সেটা বুঝবে কি করে? তাহলে সেটা বুঝতে হবে। আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে যখনই আরএস অর্থাৎ কোটেশনের ভিতরের বাক্যটা যখনই দেখবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রূপে রয়েছে তাহলে সেটা জানবে অ্যাসার্টিভে আছে। যখনই দেখবে ওই আরএস অর্থাৎ কোটেশনের ভিতরের বাক্যটার মধ্যে প্রশ্ন চিহ্ন আছে তখনই জানবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রয়েছে। আর যখনই দেখবে আরএস অর্থাৎ কোটেশনের ভিতরের বাক্যটা ভার্ব দিয়ে প্রথমেই শুরু হয়েছে বা ডু নট, প্লিজ এই রকম দিয়ে শুরু হয়েছে প্রথমেই, তাহলে সেটাই জানবে এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে কি বললাম? যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে তাহলে জানবে সেটা অ্যাসার্টিভে আছে। যদি দেখো আরএস প্রশ্ন চিহ্ন রয়েছে কোটেশনের ভিতরের বাক্যটা তাহলে জানবে সেটা ইন্টারোগেটিভ আছে। আর যদি প্রথমেই দেখো কোটেশনের ভিতরে আরএস ডু নট অথবা প্লিজ অথবা ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলেই সেটা জানবে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। তাহলে এইবারে তোমাদের চিহ্নিত হয়ে গেল, মানে তুমি কি করে বুঝতে পারলে ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি করে, অর্থাৎ সেটা যে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে সেটা তোমরা বুঝতে পেরে গেল। এবার তুমি কি সূত্রে ফেলবে সেই সূত্রগুলো জেনে নাও। প্রথম কি, এক নম্বর হচ্ছে সেড বা সেড ডু তুলে দিয়ে, সেড বা সেড ডু তুলে দিয়ে কি লিখবে? যদি আদেশ বোঝায় অর্থাৎ কোটেশনের ভিতরে আরএস যেটা রয়েছে সেখানে বাক্যটা পড়ে তুমি বুঝলে এটা আদেশ দিচ্ছে বা আদেশ বোঝাচ্ছে, সেই আদেশ বোঝালে কি হবে? অর্ডার্ড। তাহলে সেড বা সেড ডু তুলে দিয়ে যদি আদেশ বোঝায় তাহলে করতে হবে অর্ডার্ড। আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে অর্থাৎ সে বা সে টু তাহলে অর্ডার অর্থাৎ ইডিটা তখন লেখা যাবে না, অর্ডারের প্রেজেন্ট ফর্মটা লিখবে অর্ডার। যদি অনুরোধ বোঝায় তাহলে কি লিখবে? রিকোয়েস্টেড। তাহলে আদেশ বোঝালে অর্ডার্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড। যদি উপদেশ বোঝায় তাহলে কি লিখবে? অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড। আর যদি নিষেধ বোঝায় তাহলে কি লিখবে? ফরবিড। অর্থাৎ এর সেট বা সেট টু থাকলে প্রেজেন্ট ফর্মে ফরবিড, 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 ফরবিড। তাহলে এইখানে কি বলা হলো? যদি সেট বা সেট টু তুলে দিয়ে যদি আদেশ বোঝায় তাহলে হবে অর্ডার, যদি অনুরোধ বোঝায় তাহলে হবে রিকোয়েস্টেড, যদি উপদেশ বোঝায় তাহলে হবে অ্যাডভাইসড, নিষেধ বোঝালে হবে ফরবিড। ক্লিয়ার হলো? দু নম্বর কি, এইবারে কোটেশন যখন তুলবে তখন টু দিয়ে যুক্ত করতে হবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হয়? দ্যাট দিয়ে যুক্ত হয়। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়? ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ দ্বারা যুক্ত হবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যাবে। কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে কি হবে? টু দিয়ে যুক্ত করতে হবে।
3 নম্বর হচ্ছে যদি রিকোয়েস্টেড লেখো তাহলে এই আরএস এ যে প্লিজটা আছে সেই প্লিজ তুলে দিতে হবে এবং ফরওয়ার্ড লিখলে ডু নট তুলে দিতে হবে। তাহলে কি বলা হলো আরেকবার দেখে নাও। সেড বা সেড ডু তুলে দিয়ে আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, নিষেধ বোঝালে ফরওয়ার্ড, আর টু দিয়ে যুক্ত করতে হবে এবং রিকোয়েস্টেড লিখলে আরএস এর প্লিজ তুলে দিতে হবে এবং ফরওয়ার্ড লিখলে ডু নট আরএস এর ডু নট তুলে দিতে হবে। তাহলে এবার চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। তাহলে দেখো প্রথম আমি কি লিখেছি, দ্য ম্যান সেড টু দ্য বয় গো দেয়ার অ্যাট ওয়ান্স। আর দ্বিতীয়টা লিখেছি দ্য বয় সেড টু দ্য গার্ল প্লিজ গিভ মি ইউর পেন। এইখানে দেখো ফার্স্ট আমি কি বলেছি, প্রথম চিহ্নিত করতে হবে অর্থাৎ চিনতে হবে এটা কোন বাক্যে আছে। আমি কি বলেছিলাম যে যদি আরএস কোনটা, এই যে কোটেশনের ভিতরে যেটা রয়েছে আরএস, এই কোটেশনের ভিতরে যেটা রয়েছে এটা হচ্ছে আরএস। আরএস যদি ভার্ব দিয়ে শুরু হয়, প্রথমেই আরএস এ যদি ভার্ব থাকে অথবা কি বলেছিলাম প্লিজ বা ডু নট থাকে তাহলে জানবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে অর্থাৎ আদেশ অনুরোধমূলক বাক্যে আছে। এখানে দেখো গো কি আছে ভার্ব, তাই তো, তাহলে বাক্যের প্রথমেই ভার্ব দিয়ে অর্থাৎ আরএস ভার্ব দিয়ে শুরু হয়েছে। দ্বিতীয় দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি কি বললাম ভার্ব দিয়ে অথবা প্লিজ দিয়ে শুরু হলে বা ডু নট থাকলে তাহলে জানবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ব্যাস, তাহলে প্রথমে জেনে গেলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে ফেলতে হবে। প্রথম কি বলেছি, এই অংশটার কাজ করবে প্রথম, দ্য ম্যান সেড টু দ্য বয় গো দেয়ার অ্যাট ওয়ান্স। মানুষটা বালকটিকে বলল এখনই সেখানে যাও, তাহলে কি বোঝাচ্ছে আদেশ বোঝাচ্ছে, তাই তো। তাহলে আদেশ বোঝালে আমি কি বলেছিলাম এই সেড ডুর পরিবর্তে কি হবে, তাহলে প্রথম আমি লিখব দ্য ম্যান, তাহলে আদেশ বোঝালে কি হবে অর্ডার্ড, তাহলে সেড ডু তুলে দিয়ে আমি লিখব অর্ডার্ড। দ্য ম্যান অর্ডার্ড, তারপরে কি লিখবো অবজেক্ট দ্য বয়, তাহলে দ্য ম্যান অর্ডার্ড দ্য বয়। এবারে কি দ্বারা যুক্ত করতে হবে, কি বলেছিলাম টু দিয়ে যুক্ত করতে হবে, তাহলে টু, দ্য ম্যান অর্ডার্ড দ্য বয় টু। এইবারে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম গো, এটা সবসময় জেনে রাখবে টু এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে টু। এবার পরে আছে গো দেয়ার অ্যাট ওয়ান্স, তাহলে গো দেয়ার অ্যাট ওয়ান্স, তাহলে দ্য ম্যান অর্ডার্ড দ্য বয় টু গো দেয়ার অ্যাট ওয়ান্স। দ্বিতীয় নম্বর কি আছে, দ্য বয় সেড টু দ্য গার্ল প্লিজ গিভ মি ইয়োর পেন। এখানে কি প্লিজ থাকলে কি অনুরোধ বোঝাচ্ছে, এটা একদম সহজ ব্যাপার, তাহলে প্লিজ থাকলে অনুরোধ বোঝাচ্ছে, তাহলে আমরা সেড ডুর পরিবর্তে কি লিখবো রিকোয়েস্টেড। তাহলে প্রথমে লিখবো দা বয়, সেড ডুর পরিবর্তে কি লিখবো রিকোয়েস্টেড, তাহলে দা বয় রিকোয়েস্টেড, তাহলে দা বয় রিকোয়েস্টেড। পরে রয়েছে কি দা গার্ল, কি দিয়ে যুক্ত করতে হবে টু দিয়ে, তাহলে টু, তাহলে দা বয় রিকোয়েস্টেড দা গার্ল, আর রিকোয়েস্ট লিখলেই আমরা কি বলেছিলাম প্লিজ তুলে দিতে হবে, তাহলে প্লিজ আর বসবে না, পরে রয়েছে কি গিভ, তাহলে দা বয় রিকোয়েস্টেড দা গার্ল টু গিভ মি, আমাকে মানে কাকে বালকটিকে, তাহলে বালকের ক্ষেত্রে হবে হিম, টু গিভ হিম ইয়োর পেন, তোমার পেন কাকে বলেছে মেয়েটিকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে হার, তাহলে টু গিভ হিম হার পেন, তাহলে দ্য বয় রিকোয়েস্টেড দ্য গার্ল টু গিভ হিম হার পেন। 3 নম্বর কি লিখেছি, 3 নম্বর লিখেছি দ্য ম্যান সেড টু দ্য গার্ল রিড দ্য বুক কেয়ারফুলি, দ্য ম্যান সেড টু দ্য গার্ল রিড দ্য বুক কেয়ারফুলি। আর মাদার সেড টু 4 নম্বর হচ্ছে মাদার সেড টু মি ডোন্ট রাইট ইট, তাহলে এইখানে দেখো এইখানেও কি আছে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কি আছে ডোন্ট আছে, তাহলে ডোন্ট বা প্লিজ বা ভার্ব দিয়ে শুরু হলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। প্রথমটা কি হয়েছে
দ্য ম্যান সেড টু দ্য গার্ল রিড দ্য বুক কেয়ারফুলি, বইটা মনোযোগ সহকারে পড়। তাহলে এইখানে কি বোঝানো হয়েছে? উপদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা উপদেশের ক্ষেত্রে কি লিখবো? দ্য ম্যান সেড টু তুলে দিয়ে অ্যাডভাইসড, দ্য ম্যান অ্যাডভাইসড, পরে রয়েছে কি দ্য গার্ল, দ্য ম্যান অ্যাডভাইসড দ্য গার্ল, কি দিয়ে যুক্ত করতে হবে? টু দিয়ে যুক্ত করতে হবে, তাহলে টু, দ্য ম্যান অ্যাডভাইসড দ্য গার্ল টু, এবারে যা রয়েছে তাই, রিড দ্য বুক, রিড দ্য বুক কেয়ারফুলি। তাহলে দ্য ম্যান অ্যাডভাইসড দ্য গার্ল টু রিড দ্য বুক কেয়ারফুলি। 4 নম্বর কি? মাদার সেড টু মি ডোন্ট রাইট ইট, এটা লিখো না। তাহলে কি বোঝাচ্ছে? নিষেধ বোঝাচ্ছে। তাহলে নিষেধ হলে কি হবে? আমরা লিখবো মাদার, নিষেধ বোঝালে সেড টু তুলে দিয়ে ফরওয়ার্ড, তাহলে মাদার ফরওয়ার্ড, পরে রয়েছে কি অবজেক্ট মি। ফরওয়ার্ড লিখলে ডু নট আর লেখা যাবে না, এবার টু দিয়ে যুক্ত করতে হবে, তাহলে টু, আর ফরওয়ার্ড যেহেতু লিখেছি এই ডু নট উঠে যাবে, পরে রয়েছে কি রাইট, রাইট ইট, তাহলে মাদার ফরওয়ার্ড মি টু রাইট ইট। তাহলে এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হয় সেটা জানলে। আর একটা বিষয় এই ইম্পারেটিভ সেন্টেন্সে জেনে নিতে হবে, সেটা হচ্ছে লেটেস্ট সূত্র। চলো আমরা সেই লেটেস্ট সূত্রটা আজকে দেখে নিই। এইবার এই লেটেস্ট সূত্র শেখার ক্ষেত্রে তোমাদের দুটো বিষয় মনে রাখতে হবে, অর্থাৎ লেট দিয়ে, আর এস লেট দিয়ে শুরু হয়ে দুটো বিষয় বোঝায়, একটা হচ্ছে প্রস্তাব বোঝায় আর একটা অনুরোধ বোঝায়। অর্থাৎ আর এস লেট দিয়ে শুরু হয়ে কি বললাম? একটা প্রস্তাব বোঝায় আর একটা অনুরোধ বোঝায়। এই আর এস লেট দিয়ে শুরু হয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে কি হবে? এই জন্য লিখেছি আর এস লেট দিয়ে শুরু হয়ে প্রস্তাব বোঝালে সাবজেক্ট প্লাস প্রপোজড অথবা সেড টু তুলে দিয়ে হয় প্রপোজড অথবা সাজেস্টেড টু প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট হবে। তাহলে কি বললাম? লেট দিয়ে শুরু হয়ে, আর এস লেট দিয়ে শুরু হয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে সূত্র হবে সাবজেক্ট প্লাস সাজেস্টেড টু অথবা প্রপোজড টু প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন দেখো, দ্য বয় সেড টু রাম লেট আস হ্যাভ আ পিকনিক, দ্য বয় সেড টু রাম লেট আস হ্যাভ এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই। এই যে প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে আমরা কি লিখবো? প্রথম দেখো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কি? দ্য বয়, দ্য বয়, তাহলে সেড টু তুলে দিয়ে কি লিখবো? হয় প্রপোজ টু অথবা সাজেস্টেড টু, যে কোনো একটা লিখলেই হবে, প্রপোজ টু লিখতে পারো অথবা সাজেস্টেড টু লিখতে পারো। তাহলে আমি লিখছি প্রপোজ টু, দ্য বয় প্রপোজ টু, তারপরে কি আছে? অবজেক্ট, অবজেক্ট এখানে কি? রাম, তাহলে রাম, দ্য বয় প্রপোজ টু রাম, এরপরে সূত্র কি আছে? দ্যাট, তাহলে লিখবো দ্যাট, তারপর সূত্র কি আছে? সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি? আমরা, আমরা মানে তারা, তাহলে দ্যাট দে, তারপর সূত্র কি আছে? শুড, তাহলে দে শুড, ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে ভার্ব কি আছে? হ্যাভ, হ্যাভ, এবারে অবজেক্ট, এই যে অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে পিকনিক, এ পিকনিক, তাহলে দ্য বয় প্রপোজ টু রাম দ্যাট দে শুড হ্যাভ আ পিকনিক। এবার প্রপোজ টুর জায়গায় তোমরা সাজেস্টেড টু লিখতে পারো। এরপরে আমরা আলোচনা করব লেট দিয়ে শুরু হয়ে যদি অনুরোধ বোঝায় তাহলে তার সূত্রটা কি হবে। আর এস লেট দিয়ে শুরু হয়ে যদি অনুরোধ বোঝায় তাহলে সূত্র কি হবে? তাহলে সূত্র হবে সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট বি অ্যালাউড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি বলা হলো? আর এস লেট দিয়ে শুরু হয়ে যদি অনুরোধ বোঝায়, আগেরটা ছিল প্রস্তাব, এটা হচ্ছে অনুরোধ, যদি অনুরোধ বোঝায় তাহলে সূত্রটা হবে সাবজেক্ট প্লাস অনুরোধের জন্য রিকোয়েস্টেড, তাহলে সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে মাইট বি অ্যালাউড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। চলো উদাহরণের মাধ্যমে বুঝে নিই।
উদাহরণ কি লিখেছি, দ্য বয় সেড টু দ্য টিচার লেট মি কাম ইন। বালকটি শিক্ষকের কাছে অনুরোধ করলো আমি কি ভিতরে আসতে পারি, তাহলে অনুরোধ বোঝাচ্ছে, তাহলে অনুরোধ বোঝালে আমরা কি লিখবো, প্রথম সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি দ্য বয়, দ্য বয়, তারপরে কি সেড টু তুলে দিয়ে কি লিখতে হবে, রিকোয়েস্টেড, তাহলে দ্য বয় রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, তারপরে কি অবজেক্ট, অবজেক্ট কি দ্য টিচার, দ্য টিচার, দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার, তারপরে কি আছে দ্যাট, দ্যাট, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি মি, আমাকে, আমাকে মানে তাকে, তাহলে দ্যাট হি, তারপরে সূত্রে কি আছে মাইট বি অ্যালাউড টু, তাহলে মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড টু, তারপরে কি আছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব এখানে কি কাম ইন, কাম ইন, এখানে যেহেতু অবজেক্ট নেই তাই অবজেক্ট বসলো না, তাহলে কি লিখলাম, দ্য বয় সেড টু দ্য টিচার লেট মি কাম ইন, তাহলে তার উত্তরটা হচ্ছে কি দ্য বয় রিকোয়েস্টেড দ্য টিচার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। তাহলে এইভাবে তোমরা প্রথমে দেখবে যে কোন সেন্টেন্সে আছে, অর্থাৎ ভার্ব দিয়ে আরএস যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা জানবে ইম্পারেটিভে আছে, অথবা প্লিজ অথবা ডু নট থাকলে বা ডোন্ট থাকলে তাহলে জানবে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আর যদি লেট দিয়ে থাকে তাহলে লেটের প্রথমে বুঝবে প্রস্তাব বুঝিয়েছে না অনুরোধ বুঝিয়ে, সেটা বুঝে তোমরা এইভাবে ডাইরেক্ট কে ইনডাইরেক্টে করলেই নারেশন চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার্থে কিছু এক্সাম্পল ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে তোমরা ওয়ার্ক আউট করে আমাকে দেখাতে পারো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।